বৈযোগচিত্র বৈচিত্র্যে আপনাদের পড়ে শোনাচ্ছিলাম উইলিয়াম বাইনামের বই আ লিটল হিস্ট্রি অফ সায়েন্স। বইটির আজ ১২তম পর্ব। অধ্যায় ৩১, তেজস্ক্রিয়তা। আপনার কি কখনো হাড় ভেঙেছে বা ভুল করে কোনো কিছু গিলে ফেলেছেন? যদি তাই হয়, খুবই সম্ভাবনা আছে আপনার এক্স রে করাতে হয়েছে, যেন কাটাছেঁড়া না করেই একজন ডাক্তার আপনার ভেতরটা দেখতে পারেন। বর্তমানে এক্স রে চিকিৎসা সেবার খুবই নিয়মিত একটি অংশ। ১৯বিংশ শতাব্দীর শেষের দিকে এটি বেশ চাঞ্চল্যকর একটি বিষয় ছিল। এক্স রে হচ্ছে প্রথম কোনো এক ধরনের বিকিরণ বা রেডিয়েশন যা আমরা আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পেরেছিলাম, এমনকি যখন আমরা বিকিরণের অর্থ সঠিকভাবে বুঝে উঠতে পারিনি। তেজস্ক্রিয়তা আর পারমাণবিক বোমা এসেছিল আরও পরে। জার্মানিতে এক্স রশ্মিকে এখনও মাঝে মাঝে রন্টগেন রশ্মি বলা হয়। এর আবিষ্কারক ভিলহেলম রন্টগেনের নামানুসারে, যার জন্ম 1845 সালে, মৃত্যু 1923 সালে। তবে তিনি প্রথম ব্যক্তি নন যিনি এ রশ্মির ক্ষমতা দেখেছিলেন, কিন্তু তিনি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি কি দেখেছিলেন সেটি অনুধাবন করেছিলেন। বিজ্ঞান প্রায়ই এমনই, শুধু দেখাই যথেষ্ট নয়। আপনি কি দেখছেন সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। 1890-এর দশকে রন্টগেন সে সময়ের বহু পদার্থবিদের মতো যে থমসনকে মনে আছে, ক্যাথোড রে নিয়ে কাজ করেছিলেন। 1895 খ্রিস্টাব্দের 8 নভেম্বর তিনি লক্ষ্য করেছিলেন তার ক্যাথোড রে থেকে খানিকটা দূরে একটি ফটোগ্রাফিক প্লেট রহস্যজনকভাবেই এক্সপোজড হয়েছে, অর্থাৎ আলো প্রবেশ করেছে। প্লেটগুলো ঢাকা ছিল আলো নিরোধী কালো কাগজ দিয়ে, আর এ সময় বিজ্ঞানীদের ধারণা ছিল ক্যাথোড রশ্মিগুলো এত দূর থেকে কোনো প্রভাব ফেলতে পারে না। তিনি পরবর্তী 6 সপ্তাহ কী ঘটেছে তার কারণ খুঁজতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। অন্য বিজ্ঞানীদেরও একই রকম পর্যবেক্ষণ ছিল, কিন্তু তারা সেটা নিয়ে আর বাড়তি কিছু করেননি। রন্টগেন আবিষ্কার করেছিলেন এ নতুন রশ্মিগুলোর সরল রেখায় নির্গমন হয় এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। আলোর ব্যতিক্রম কোনো কাচের লেন্স এটিকে প্রতিফলিত কিংবা প্রতিসরিত করতে পারে না, কিন্তু এটি কঠিন বস্তুর মধ্যে প্রবেশ করতে পারে। তার স্ত্রীর হাতও এর মধ্যে অন্তর্ভুক্ত। তিনি প্রথম এক্স রশ্মিতে ছবি তোলার জন্য স্বেচ্ছাসেবী হয়েছিলেন। বিয়ের আংটিসহ তার আঙুলের হাড়গুলো স্পষ্টভাবেই দৃশ্যমান হয়ে উঠেছিল। এ রশ্মিগুলো আসলেই কি সেটি না জানতে পেরে তিনি এটির নাম দিয়েছিলেন শুধু এক্স রে। 6 সপ্তাহ কঠোর পরিশ্রম করে তিনি সারা বিশ্বকে জানিয়েছিলেন। এক্স রে নিয়ে চারিদিকে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবেই চিকিৎসা বিজ্ঞানে এর ব্যবহার শনাক্ত করা হয়েছিল। ভাঙা হাড় শনাক্তকরণ অথবা শরীরের মধ্যে বুলেটের অবস্থান কিংবা শরীরের ভেতর যা থাকার কথা নয় এমন কিছুর অবস্থান নির্ণয় করা। সাধারণ মানুষের কাছে তাৎক্ষণিকভাবে আর খুব কম জিনিসই এমন আবেদন রাখতে পেরেছিল। এক্স রে প্রতিরোধী অন্তর্বাসক খুব দ্রুত বিক্রির জন্য বাজারে লভ্য হয়ে উঠেছিল। পদার্থবিদরা এক্স রে সত্যিকার প্রকৃতি নিয়ে বিতর্ক করেছিলেন। পরবর্তী 1 দশকে আরও গবেষণার পর প্রমাণিত হয়েছিল এক্স রে অসাধারণভাবেই খুব ছোট তরঙ্গ দৈর্ঘ্যসহ এবং উচ্চ শক্তি সম্পন্ন একটি বিকিরণ। শুরু থেকেই ল্যাবের কর্মীরা লক্ষ্য করেছিলেন যে এক্স রে মানুষের মাংসের ক্ষতি করতে পারে, পোড়াতে পারে, আর সে কারণে 1896 সালে ক্যান্সারের কোষগুলো মারতে এটি ব্যবহার করা হয়েছিল। বেশ কিছু সময় লেগেছিল বুঝতে যে আসলেই এক্স রে কত বিপজ্জনক, এবং শুরুর দিকে বেশ কিছু গবেষণা কর্মী বিকিরণজনিত বিষক্রিয়ায় অথবা রক্তের ক্যান্সার লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এক্স রে যেমন ক্যান্সারের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে, তেমনি এটি ক্যান্সারের কারণও হতে পারে। যখন রন্টগেন এক্স রে নিয়ে কাজ করছিলেন, আরেক ধরনের বিকিরণ বা তেজস্ক্রিয়তা আবিষ্কৃত হয়েছিল। এবার এটি ঘটেছিল ফ্রান্সে। অরি বেকেরেল, জন্ম 1852 সালে, মৃত্যু 1908 সালে, ফ্লুরেসেন্স বা প্রতিপ্রভা নিয়ে কাজ করছিলেন, যেভাবে কিছু জিনিস উজ্জ্বলতা বিকিরণ করে অথবা প্রাকৃতিকভাবেই আলো ছড়ায়। তিনি ইউরেনিয়ামের একটি যৌগ ব্যবহার করেছিলেন যা ঠিক সেটাই করে। যখন তিনি আবিষ্কার করেছিলেন এ যৌগটি ফটোগ্রাফির প্লেটের ওপর প্রভাব ফেলতে পারে, ঠিক যেভাবে রন্টগেনের এক্স রে করেছিল, তিনি অনুমান করেছিলেন
তিনি এই রহস্যময় রশ্মির আরেকটি উৎস খুঁজে পেয়েছেন। কিন্তু 1896 খ্রিস্টাব্দে বেকেরেল আবিষ্কার করেছিলেন তার আবিষ্কৃত রশ্মিগুলো রন্টগেনের রশ্মিটির মতো আচরণ করে না। এটি ভিন্ন ধরনের একটি বিকিরণ, এক্স-রের মতো স্পষ্ট নাটকীয় প্রভাব ছাড়া, যেগুলো কাপড় আর চামড়ার আবরণ ভেদ করে দেখতে পারে। কিন্তু তারপরও বিষয়টি আরও অনুসন্ধান দাবি করে। প্যারিসে এই চ্যালেঞ্জটি নিয়েছিলেন বিখ্যাত পদার্থবিদ দম্পতি পিয়ের ও মারি কুরি। জন্ম 1859 সালে, মৃত্যু 1906 সালে। আরেকজনের জন্ম 1867 সালে এবং মৃত্যু 1934 সালে। 1848 খ্রিস্টাব্দে কুরি দম্পতি 1 টন পরিমাণ পিচ ব্লেন্ড জোগাড় করেছিলেন, অপরিশোধিত আলকাতরা সদৃশ একটি জিনিস, যার মধ্যে কিছু পরিমাণ ইউরেনিয়াম থাকে। যখন তারা অপেক্ষাকৃতভাবে বিশুদ্ধ ইউরেনিয়ামের থেকে পৃথক করছিলেন, তেজস্ক্রিয়তা তাদের হাত পুড়িয়ে দিয়েছিল। এছাড়া তারা আরও 2টি নতুন তেজস্ক্রিয় মৌল আবিষ্কার করেছিলেন। সে দুটির নাম তারা রেখেছিলেন থোরিয়াম ও পোলোনিয়াম। পোলোনিয়াম নামটি মারি কুরির জন্মভূমি পোল্যান্ড স্মরণে রাখা হয়েছিল। এসব মৌলের বৈশিষ্ট্য ছিল ইউরেনিয়ামের মতো। পৃথিবী জুড়ে বিজ্ঞানীরা তখন উঠে পড়ে লেগেছিলেন এসব শক্তিশালী রশ্মি সম্বন্ধে আরও জানতে। এগুলো ছিল বিটা রশ্মি, ইলেকট্রনের প্রবাহ, আলফা রশ্মি। 1899 সালে যা রাদারফোর্ড দেখিয়েছিলেন, এটি হিলিয়ামের পরমাণু যার কোনো ইলেকট্রন নেই এবং সে কারণে ধনাত্মক চার্জযুক্ত, ও গামা রশ্মি, চার্জ ছাড়া। কিন্তু পরে প্রমাণিত হয়েছিল এটি এক্স রশ্মির মতোই তড়িৎচুম্বকীয় বিকিরণ। বিজ্ঞানীর প্রতি তাদের একনিষ্ঠতায় কুরি দম্পতি বিস্ময়কর বীরত্বের পরিচয় দিয়েছেন। সড়ক দুর্ঘটনায় পিয়েরের মৃত্যু হলে 2টি সন্তানের দেখাশোনার দায়িত্ব সহ মারি তার কাজ এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আলকেমির আদি প্রতিশ্রুতি, একটি মৌল অপর একটি মৌলে রূপান্তরিত হচ্ছে, দেখা প্রায় পূর্ণ হয়েছিল তেজস্ক্রিয়তা আবিষ্কারের মাধ্যমে। কারণ অ্যালকেমিস্টদের স্বপ্ন ছিল সীসা অথবা অন্য সাধারণ ধাতুকে সোনায় রূপান্তরিত করা, আর তেজস্ক্রিয়তা যা করেছিল সেটি হচ্ছে ইউরেনিয়ামকে সীসায় পরিণত করা, মূল্যবান ধাতুকে সাধারণ একটি ধাতুতে পরিণত করেছিল। তারপরও প্রকৃতি যা করতে পারে সেটি আলকেমিস্টদের কাছে শুধু কল্পনাই ছিল। এক্স রশ্মির মতোই তেজস্ক্রিয়তাও চিকিৎসা বিজ্ঞানে উপযোগী ভূমিকা পালন করেছিল। রেডিয়াম আরেকটি তেজস্ক্রিয় মৌল যা মারি কুরি আবিষ্কার করেছিলেন, বিশেষভাবে মূল্যবান ছিল এক্ষেত্রে। এই রশ্মিগুলো ক্যান্সারের কোষকে হত্যা করতে পারে, কিন্তু এক্স রশ্মির মতো এটিও ক্যান্সার করতে পারে যদি মাত্রার পরিমাণ খুব বেশি হয়ে থাকে। সঠিক নিরাপত্তা নীতিমালা ঠিক করার আগেই শুরুর দিকে বহু কর্মীসহ মারি কুরি নিজেও এ তেজস্ক্রিয়তার কারণে মৃত্যুবরণ করেছিলেন। তার কন্যা ইরেন জুলিও কুরি, জন্ম 1897 সালে, মৃত্যু 1956 সালে, একই ক্ষেত্রে তার কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু অকালেই রক্তের ক্যান্সারে তিনিও মারা যান, যা তার মায়ের মৃত্যুরও কারণ হয়েছিল। ইউরেনিয়াম, থোরিয়াম, পোলোনিয়াম ও রেডিয়াম প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয় মৌল। এর মানে কি? এই তেজস্ক্রিয় মৌলগুলোকে পদার্থবিদরা বলেন হেভি। তাদের নিউক্লিয়াস খুব দৃঢ় আর ঠাসাঠাসি করে সাজানো থাকে এবং এটি এই মৌলগুলোকে অস্থিতিশীল করে তোলে। এই অস্থিতিশীলতা তেজস্ক্রিয় রশ্মির নির্গত হওয়া দেখে আমরা শনাক্ত করি। এটিকে বলে রেডিও অ্যাক্টিভ ডিকে বা তেজস্ক্রিয় ক্ষয়। কারণ যখন কণা নির্গত হয়ে বাইরে বের হয়ে যায়, আক্ষরিক অর্থেই মৌলগুলো ক্ষয় হতে শুরু করে এবং এটি একটি ভিন্ন মৌলে পরিণত হয় আর পর্যায় সারণীর একটি ভিন্ন জায়গা দখল করে। এ ক্ষয় সংক্রান্ত সতর্ক গবেষণা পর্যায় সারণীর জ্ঞানের শূন্য স্থানগুলো পূর্ণ করার কাজটি অব্যাহত রেখেছিল। এছাড়া এটি পৃথিবীর ইতিহাসের নানা ঘটনাগুলোর সময় নির্ধারণ করার মূল্যবান একটি উপায় দেখিয়েছিল, যে প্রক্রিয়াটির নাম রেডিওমেট্রিক ডেটিং। আর্নেস্ট রাদারফোর্ড এ উন্নয়নেও একজন অগ্রপথিক ছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি প্রস্তাব করেছিলেন এই কৌশলটি পৃথিবীর বয়স নির্ধারণ করতে সহায়তা করতে পারে। পদার্থবিদরা পরিমাপ করেছিলেন কোন একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের পরমাণুগুলো অর্ধেক ক্ষয় হতে ঠিক কতটা সময় লাগে। এই সর্বশেষ উৎপন্নে ইউরেনিয়াম থেকে যেমন সীসা সর্বশেষ উৎপন্নে রূপান্তরিত হওয়ার পথে, যখন এটি ভিন্ন একটি মৌলে পরিণত হয়। সীসা এ উদাহরণের ক্ষেত্র। এই সময়টিকে বলা হয় মৌলটির হাফ লাইফ বা অর্ধজীবন। মৌলদের অর্ধজীবন কয়েক সেকেন্ড থেকে মিলিয়ন বছর পর্যন্ত হতে পারে।
একবার যখন কোনো মৌলের হাফ লাইফ কত তারা জানতে পেরেছিলেন একটি জীবাশ্ম অথবা একটি পাথরে যে কোনো প্রাকৃতিকভাবে পাওয়া নমুনায় কী পরিমাণ মূল মৌল এবং এর থেকে ক্ষয় হয়ে সৃষ্টি হওয়া মৌল আছে সেটি পরিমাপ করার মাধ্যমে বিজ্ঞানীরা কোনো একটি ঘটনার সময়কাল নির্ণয় করতে পারতেন। এ দুই মৌলের পরিমাণের অনুপাত বলে দেয় কোনো একটি নমুনার বয়স কত। কার্বনের একটি অপ্রচলিত রূপ প্রাকৃতিকভাবেই তেজস্ক্রিয় এবং এর অর্ধজীবনের পরিমাপকে ব্যবহার করা যেতে পারে একদা জীবিত কোনো প্রাণী অথবা উদ্ভিদের জীবাশ্ম অবশেষের সময় পরিমাপ করতে। সব জীবই তাদের জীবনে কার্বন গ্রহণ করে। যখন তারা মারা যায় এই কার্বন গ্রহণও বন্ধ হয়ে যায়। সুতরাং জীবাশ্মের তেজস্ক্রিয় কার্বনের উপস্থিতির পরিমাপ আমাদের একটি সময় জানাতে পারে যখন সেগুলো গঠিত হয়েছিল। রেডিওমেট্রিক ডেটিং একই মূলনীতি ব্যবহার করে যখন পাথরের বয়স নিরূপণ করা হয়, যেখানে সময়ের ব্যাপ্তিটা আরও বিশাল। এই পদ্ধতিটি জীবাশ্ম অধ্যয়নের ক্ষেত্রটিকে পুরোপুরি বদলে দিয়েছিল, কারণ আমরা আর আপেক্ষিক সময়ের হিসাবে বন্দী ছিলাম না। পরস্পর সাপেক্ষে বয়স কম নাকি বেশি আমরা নিকটবর্তী একটি বয়স নির্ণয় করতে সক্ষমতা অর্জন করেছিলাম। পদার্থবিদরা খুব দ্রুত লক্ষ্য করেছিলেন না যে তেজস্ক্রিয় বিকিরণের সাথে অবিশ্বাস্য পরিমাণ শক্তির সংশ্লিষ্টতা আছে। ইউরেনিয়ামের মতো প্রাকৃতিকভাবে তেজস্ক্রিয় মৌল এবং কার্বনের মতো সাধারণ মৌলের তেজস্ক্রিয় রূপ দুষ্প্রাপ্য। কিন্তু আপনি যখন কোনো পরমাণুকে আলফা কণা অথবা নিউট্রন দিয়ে দ্রুত গতিতে আঘাত করতে থাকেন, আপনি বহু মৌলকে কৃত্রিমভাবে তেজস্ক্রিয় শক্তি বিকিরণ করতে সক্ষম করে তুলতে পারবেন। এটি প্রদর্শন করে পরমাণুর নিউক্লিয়াসে ঠিক কত বেশি পরিমাণ শক্তি আটকে আছে, আর এই শক্তিটিকে কিভাবে ব্যবহার করা যায় সেটির অনুসন্ধান গত শত বছরে বহু পদার্থবিদের গবেষণায় পরিচালিত করেছে। যখন আপনি কোনো পরমাণুর কেন্দ্রে দ্রুত গতিতে কণা দিয়ে আঘাত করতে থাকবেন এবং এটিকে এর নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গমন করতে বাধ্য করবেন, আপনি তখন একটি পরমাণুকে স্প্লিন্ট বা বিভাজিত করছেন এবং এটিকে ভিন্ন একটি মৌলে রূপান্তরিত করছেন। এটাই হচ্ছে নিউক্লিয় বিভাজন বা ফিশন। নিউক্লিয় ফিশন হচ্ছে একটি নিউক্লিয়ার বিক্রিয়া যেখানে পারমাণবিক নিউক্লিয়াসের ভাঙন ঘটে এবং তা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে বিভক্ত হয়। নিউক্লিয়াস দুটি প্রোটন হারায়, আর এর বিকল্প নিউক্লিয় ফিউশন অর্থাৎ কেন্দ্রীয় সংযোজন বা নিউক্লিয় সংযোজন এক ধরনের বিক্রিয়া যাতে দুটি হালকা পারমাণবিক নিউক্লিয়াস একত্র হয় একটি ভারী নিউক্লিয়াস ও বিপুল পরিমাণ শক্তি তৈরি করে। যখন একটি পরমাণু একটি কণা গ্রহণ করে এবং পর্যায় সারণীতে একটি নতুন অবস্থান নেয়, ফিশন এবং ফিউশন উভয় বিক্রিয়াই শক্তি নির্গমন করে। নিউক্লিয়ার ফিউশনের সম্ভাবনা প্রথম দেখিয়েছিলেন 1930-এর দশকে জার্মান এবং অস্ট্রিয়ান পদার্থবিদরা, যার মধ্যে অন্যতম ছিলেন লিজ মাইটনার। জন্ম 1878 সালে, মৃত্যু 1968 সালে। জন্মগতভাবে ইহুদি মাইটনার পরে খ্রিস্টধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু তারপরও তাকে নাৎজি জার্মানি ছেড়ে 1938 খ্রিস্টাব্দে পালাতে হয়েছিল। তিনি দুটি হাইড্রোজেন পরমাণু সংযোজন করে হিলিয়ামে পরিণত করার বিষয়টি আলোচনা করেছিল। পর্যায় সারণীতে যেটি হাইড্রোজেনের পরবর্তী মৌল, সূর্য ও অন্য নক্ষত্রগুলো অধ্যয়ন করে দেখা গিয়েছে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি, এটাই নক্ষত্রের শক্তির মূল উৎস। পৃথিবীতে আবিষ্কারের আগে সূর্যে হিলিয়াম প্রথম আবিষ্কৃত হয়েছিল। এর পরমাণুগুলো বৈশিষ্ট্যসূচক তরঙ্গ দৈর্ঘ্য প্রদর্শন করেছিল যখন বর্ণালী বীক্ষণ যন্ত্র দিয়ে পরীক্ষা করা হয়েছিল। এই বিক্রিয়াটির জন্য প্রয়োজন খুবই উচ্চ তাপমাত্রা এবং 1930-এর দশকে ল্যাবরেটরিতে এমন কিছু করা সম্ভব ছিল না। কিন্তু তাত্ত্বিকভাবে আপনি একটি হাইড্রোজেন বোমা বানাতে পারবেন, একটি ফিউশন বোমা, যা প্রচুর পরিমাণ শক্তি নির্গত করবে যখন এটি বিস্ফোরিত হবে। 1930-এর দশকে এর বিকল্পটি পারমাণবিক বা ফিশন বা বিভাজন বোমা আরও বেশি সম্ভাব্য ছিল। যখন ইউরোপে নাৎজিরা তাদের আগ্রাসন অব্যাহত রেখেছিল, যুদ্ধের সম্ভাবনা ক্রমশ বাড়তে শুরু করেছিল। জার্মানি সহ বেশ কিছু দেশের বিজ্ঞানীরা গোপনে এ ধরনের ভয়ঙ্কর একটি মারণাস্ত্র তৈরি করার প্রচেষ্টা শুরু করেছিলেন।
আর এ পূর্ণাঙ্গ যুদ্ধভিমুখে ভয়ঙ্কর যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ইতালির পদার্থবিদ এনরিকো ফার্মির গবেষণা। এনরিকো ফার্মির জন্ম ১৯০১ সালে, মৃত্যু ১৯৫৪ সালে। ফার্মি ও তার সহকর্মীরা দেখিয়েছিলেন ধীর নিউট্রন দিয়ে পরমাণুগুলোকে আঘাত করলে কাঙ্ক্ষিত নিউক্লিয় বিভাজন সৃষ্টি করা যাবে। ধীর নিউট্রনগুলোকে প্যারাফিনের অথবা একই রকম কোনো কিছু প্যারাফিনের মধ্য দিয়ে তাদের নিশানা পরমাণুটির দিক বরাবর নিক্ষেপ করা হবে, আর এ হ্রাসকৃত গতিতে তাদের নিউক্লিয়াসের আঘাত করার সম্ভাবনাও বেশি এবং এটিকে বিভাজিত করবে। ১৯৩৮ খ্রিস্টাব্দে ফার্মি ইতালি ছেড়েছিলেন সে সময়কার মুসোলিনি ফ্যাসিস্ট সরকার থেকে পালাতে, যখন মুসোলিনি নাৎজিদের সমর্থন দিতে শুরু করেছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বহু সৃজনশীল বিজ্ঞানী এবং লেখক, শিল্পী ও দার্শনিক এ সময় যেখানে আশ্রয় নিয়েছিলেন। মাঝে মাঝে আমরা ব্রেইন ড্রেন বা মেধা পাচার নিয়ে কথা বলি, যার মানে হচ্ছে সেরা মস্তিষ্কগুলো তাদের স্বদেশ ত্যাগ করে অন্য দেশে পাড়ি জমানো, যেখানে কাজ করার পরিবেশ ভালো, বেশি অর্থ আর বড় গবেষণাগার আছে, আর স্বাধীনভাবে জীবন কাটানোর উত্তম সুযোগ আছে। ১৯৩০-এর দশক আর ১৯৪০-এর শুরুতে বহু মানুষই পালিয়েছিলেন, কারণ তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা তাদের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। নাৎজি এবং ফ্যাসিস্টরা বহু ভয়াবহ অপকর্ম করেছিলেন। তারা এছাড়া বিজ্ঞানের চেহারাও বদলে দিয়েছিল, আর ব্রিটেন ও যুক্তরাষ্ট্র এ জোরপূর্বক মেধা পাচারে সবচেয়ে বেশি উপকৃত হয়েছিল। যুক্তরাষ্ট্রে বহু শরণার্থী বিজ্ঞানীরা অত্যন্ত গোপনীয় ম্যানহাটন প্রজেক্টে যুক্ত হয়েছিলেন। এটি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বৈজ্ঞানিক প্রকল্পগুলোর একটি ছিল, কিন্তু সে সময়ের পরিস্থিতিও তেমন হতাশাজনক ছিল। ১৯৩০-এর দশকের শেষাংশ নাগাদ তেজস্ক্রিয় মৌলগুলো বোঝার ক্ষেত্রে নাটকীয় উন্নতি বহু পদার্থবিদকে বিশ্বাস করাতে পেরেছিল যে তারা আসলেই একটি পারমাণবিক বিস্ফোরণ সৃষ্টি করতে পারবেন। তবে সমস্যাটি ছিল কিভাবে এটি তারা নিয়ন্ত্রণ করবেন। কেউ ভেবেছিলেন এটি খুব বেশি বিপজ্জনক একটি ঘটনা হবে, কারণ এর পরিণতিতে সৃষ্ট নিউক্লিয় শৃঙ্খল বিক্রিয়াটি অর্থাৎ নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশনটি পুরো গ্রহটাকে নিশ্চিহ্ন করে দিতে পারে। যখন ১৯৩৯ খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করা হয়েছিল, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের পদার্থবিদরা বিশ্বাস করতেন যে জার্মানি আর জাপানের বিজ্ঞানীরা একটি পারমাণবিক বোমা বানানোর লক্ষ্যে তাদের কাজ অব্যাহত রাখবেন এবং তেমনই কিছু করা মিত্রবাহিনীর দেশগুলোর উচিত হবে। বেশ কয়েকজন বিজ্ঞানী আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টের কাছে চিঠি লিখেছিলেন যেন মিত্রবাহিনীর দেশগুলোর পক্ষ থেকে এর একটি প্রত্যুত্তর প্রস্তুতির অনুমতি দেয়া হয়। এদের মধ্যে একজন ছিলেন আলবার্ট আইনস্টাইন, সে সময় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত বিজ্ঞানী এবং নাৎজি জার্মানি থেকে পালিয়ে আশ্রয় নেয়া একজন শরণার্থী। রুজভেল্ট রাজি হয়েছিলেন। টেনেসি, শিকাগো ও নিউ মেক্সিকোর কিছু জায়গায় এ নিয়তি নির্ধারণী প্রকল্পটির নানা অংশ সমন্বিত করা হয়েছিল। ম্যানহাটন প্রজেক্টটি সামরিক ব্যবস্থাপনার অধীনে ছিল। বিজ্ঞানীরা তাদের আবিষ্কার প্রকাশ করা বন্ধ করে দিয়েছিলেন। তারা বিজ্ঞানের মূল বিশ্বাস দুটিকে, উন্মুক্ততা আর তথ্য আদান প্রদান, একপাশে সরিয়ে রেখেছিলেন। যুদ্ধ মানুষের মূল্যবোধে পরিবর্তন আনে। এ গোপন তথ্যগুলো এমনকি কমিউনিস্ট রাশিয়াকেও জানানো হয়নি, সে মুহূর্তে যে দেশটি যুক্তরাষ্ট্র আর ব্রিটেনের গুরুত্বপূর্ণ মিত্র ছিল। কিন্তু তারপরও এই অতি গোপনীয় বোমা সংক্রান্ত কোনো তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে তাদের বিশ্বাস করা হয়নি। ১৯৪৫ নাগাদ জার্মান, জাপানি ও রুশ প্রচেষ্টা এ পারমাণবিক বোমার ক্ষেত্রে খুব একটা অগ্রসর হতে পারেনি, যদিও যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের একজন গোপনভাবেই রুশদের তথ্য পাচার করেছিলেন। কিন্তু ম্যানহাটন প্রকল্প দুটি বোমা তৈরি করেছিল। একটিতে ইউরেনিয়াম ব্যবহার করেছিল এবং আরেকটিতে প্লুটোনিয়াম ব্যবহার করেছিল, যা মানব নির্মিত একটি তেজস্ক্রিয় মৌল। আমেরিকার মরুভূমিতে অপেক্ষাকৃত ছোট বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ করা হয়েছিল। এটি কাজ করেছিল, ব্যবহারযোগ্য বোমা প্রস্তুত হয়েছিল। ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ মে জার্মানি আত্মসমর্পণ করেছিল, আর সে কারণে ইউরোপের উপর কোনো পারমাণবিক বোমা ফেলা হয়নি। কিন্তু জাপান প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এর আগ্রাসন অব্যাহত রেখেছিল। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান
6 আগস্ট জাপানি শহর হিরোশিমার ওপর ইউরেনিয়াম বোমাটি ফেলতে নির্দেশ দিয়েছিলেন। এটি সক্রিয় করা হয়েছিল এক টুকরো ইউরেনিয়ামকে আরেক টুকরো ইউরেনিয়ামের দিকে নিক্ষেপ করে। জাপানিরা তারপরও আত্মসমর্পণ করেনি। এরপর ট্রুম্যান প্লুটোনিয়াম বোমাটি দ্বিতীয় জাপানি শহর নাগাসাকির ওপর ফেলতে নির্দেশ দিয়েছিলেন এর 3 দিন পর। এ বোমাগুলো মোট 3 লাখ মানুষকে হত্যা করেছিল, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক, এবং জাপান আত্মসমর্পণ করেছিল। প্রত্যেকেই পারমাণবিক শক্তির বিস্ময়কর ক্ষমতা পর্যবেক্ষণ করেছিলেন। আমাদের পৃথিবী চিরকালের জন্য বদলে গিয়েছিল। বহু বিজ্ঞানী যারা এসব মারণাস্ত্র নির্মাণ করেছিলেন তারা জানতেন তাদের অর্জন ভয়াবহ একটি যুদ্ধ থামিয়েছে, কিন্তু তাদের সৃষ্টির ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছিলেন। পারমাণবিক শক্তির অবিশ্বাস্য ক্ষমতা আমাদের পৃথিবীতে এখনও গুরুত্বপূর্ণ একটি অবস্থান ধরে রেখেছে, আর সে কারণে একই সাথে এর বিপদগুলোও উপস্থিত। রাশিয়া ও আমেরিকার পারস্পরিক অবিশ্বাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরও অব্যাহত ছিল, যা শীতল যুদ্ধের সূচনা করেছিল। উভয় দেশই পারমাণবিক অস্ত্রের মজুদ গড়ে তুলেছিল। সৌভাগ্য যে সেগুলো তারা এখনও ব্যবহার করেনি। চুক্তির মাধ্যমে যদিও মজুদ বিগত বছরগুলোয় ক্রমশ কমেছে, তবে পারমাণবিক অস্ত্র আছে এমন দেশের সংখ্যা আরও বেড়েছে। ম্যানহাটন প্রকল্পের সময় যে পদার্থবিদ্যার জ্ঞান বিজ্ঞানীরা অর্জন করেছিলেন সেটি আরও নিয়ন্ত্রিত উপায়ে শক্তি উৎপাদনের কাজে ব্যবহৃত হয়েছিল। কয়লা দহন কিংবা জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সময় যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস উৎপাদিত হয় তা শুধু সামান্যতম অংশ উৎপাদন করেই পারমাণবিক শক্তি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। ফ্রান্স যেমন পারমাণবিক শক্তি ব্যবহার করে এর বিদ্যুৎ চাহিদার প্রায় 3/4 উৎপাদন করে, কিন্তু এর অনেক উপযোগিতা সত্ত্বেও দুর্ঘটনা এবং সন্ত্রাসী আক্রমণের ঝুঁকির কারণে অনেকেই পারমাণবিক শক্তি নিয়ে খুবই ভীত। এই প্রশ্নটির চেয়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির খুব অল্প কিছুই এত উত্তমভাবে রাজনীতি আর সামাজিক মূল্যবোধের মিশ্রণের উদাহরণ হতে পারে। পারমাণবিক শক্তি সংক্রান্ত জ্ঞানটি নিয়ে আমাদের কি করা উচিত? অধ্যায় 32। সবকিছু বদলে দিয়েছিলেন যিনি। আইনস্টাইন। আলবার্ট আইনস্টাইন জন্ম 1879 সালে, মৃত্যু 1955 সালে। তার মাথা ভর্তি এলোমেলো সাদা চুল এবং পদার্থ, শক্তি, স্পেস ও সময় অর্থাৎ স্থান ও কাল নিয়ে তার তত্ত্ব আর E=mc² সমীকরণটির জন্য বিখ্যাত। তার ধারণাগুলো বোঝা ভীতিকরভাবেই কঠিন হতে পারে, কিন্তু সেগুলো মহাবিশ্ব সম্বন্ধে আমরা যেভাবে ভাবি সেটি বদলে দিয়েছিল। তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল তার গবেষণাগারটি কেমন দেখতে। এর উত্তর দিতে তিনি দ্রুত পকেট থেকে তার ফাউন্টেন কলমটি বের করে নাড়িয়ে দেখিয়েছিলেন। এর কারণ ছিল আইনস্টাইন আসলে তাত্ত্বিক বা চিন্তাবিদ ছিলেন। তিনি কোনো পরীক্ষা করতেন না। গবেষণাগারের বেঞ্চের বদলে তিনি টেবিলে বসে কিংবা চকবোর্ড দিয়ে কাজ করতেন। কিন্তু তারপরও তার সে ধরনের তথ্যের প্রয়োজন ছিল যা কিনা পরীক্ষার মাধ্যমে অর্জন করা যেতে পারে। বিশেষভাবে তিনি জার্মান পদার্থবিদ ম্যাক্স প্ল্যাঙ্কের গবেষণার উপর বিশেষভাবে নির্ভরশীল ছিলেন। ম্যাক্স প্ল্যাঙ্কের জন্ম 1858 সালে, মৃত্যু 1947 সালে। প্ল্যাঙ্ক তাত্ত্বিক ও পরীক্ষক দুটোই ছিলেন। তার বয়স যখন 40-এর কাছাকাছি, বার্লিন বিশ্ববিদ্যালয়ে থাকাকালে তিনি তার সবচেয়ে মৌলিক আবিষ্কারটি করেছিলেন। 1890-এর দশকে তিনি লাইট বাল্ব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে শুরু করেছিলেন। তার লক্ষ্য ছিল কিভাবে তিনি একটি বাল্ব তৈরি করতে পারবেন যেটি সম্ভাব্য সবচেয়ে কম পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে সবচেয়ে বেশি পরিমাণ আলো দিতে পারে। তার পরীক্ষায় তিনি ব্ল্যাক বডির একটি ধারণা ব্যবহার করেছিলেন, একটি হাইপোথেটিক্যাল বা কল্পিত বস্তু যা এর উপর প্রক্ষেপিত সব আলোই শোষণ করে নেয়। কোনো কিছুই এটি প্রতিফলিত করে না। এবার চিন্তা করুন, সূর্যের আলোয় কালো টি শার্ট পরলে কেন গরম লাগে আর সাদা টি শার্ট পরলে অনেক বেশি ঠান্ডা লাগে? কালো কাপড় সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে, সুতরাং আলো থেকে আসা সব শক্তি কালো বডি দ্বারা শোষিত হয়, কিন্তু এর পক্ষে সব শক্তি সঞ্চয় করে রাখা সম্ভব নয়। তাহলে কিভাবে এই কালো বডি এটি আবার ফিরিয়ে দেয়? প্ল্যাঙ্ক জানতেন যে পরিমাণ শক্তি শোষিত হয় সেটি নির্ভর করে আলোর সুনির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের অথবা ফ্রিকোয়েন্সির ওপর। তিনি শক্তি
আর তরঙ্গ দৈর্ঘ্যের খুব সতর্ক পরিমাপ করেছিলেন এবং সেগুলোকে একটি গাণিতিক সমীকরণে জায়গা দিয়েছিলেন। E=hv, শক্তি হচ্ছে E, তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক v গুণন একটি স্থির সংখ্যা, একটি ধ্রুব h। এই সমীকরণে শক্তির পরিমাণ যা প্ল্যাঙ্ক পরিমাপ করেছিলেন সেটি সবসময় একটি পূর্ণ সংখ্যা, কোনো ভগ্নাংশ নয়। এটি গুরুত্বপূর্ণ ছিল কারণ একটি স্থির সংখ্যা মানে শক্তি আসছে স্বতন্ত্র ক্ষুদ্র প্যাকেটে। তিনি এসব প্রতিটি ক্ষুদ্র প্যাকেটের নাম দিয়েছিলেন কোয়ান্টাম, যার মানে ছিল শুধু কোয়ান্টিটি বা পরিমাণ। 1900 খ্রিস্টাব্দে তিনি তার গবেষণাটি প্রকাশ করেছিলেন, নতুন শতাব্দীতে যা কোয়ান্টাম ধারণাটির সূচনা করেছিল। এরপর থেকে পদার্থবিদ্যা এবং যেভাবে আমরা আমাদের পৃথিবীটাকে বুঝি সেটির আমূল পরিবর্তন হয়েছিল। ধ্রুব সংখ্যাটিকে অর্থাৎ h বলা হয় প্ল্যাঙ্ক ধ্রুব, প্ল্যাঙ্কের সম্মানে। আইনস্টাইনের আরও বিখ্যাত E=mc² সমীকরণের মতো তার সমীকরণটিও গুরুত্বপূর্ণ প্রমাণিত হয়েছিল। প্ল্যাঙ্কের পরীক্ষাগুলোর গুরুত্ব অনুধাবন করতে পদার্থবিদদের বেশ খানিকটা সময় লেগেছিল। আইনস্টাইন ছিলেন একজন যিনি তৎক্ষণাৎ এগুলোর অর্থ বুঝতে পেরেছিলেন। 1905 খ্রিস্টাব্দে তিনি জুরিখ পেটেন্ট অফিসে একজন কেরানি হিসেবে কাজ করছিলেন এবং অবসরে পদার্থবিদ্যার চর্চা করতেন। সে বছরই তিনি 3টি প্রবন্ধ লিখেছিলেন যেগুলো তাকে সুপরিচিত করে তুলেছিল। প্রথমটি, যে প্রবন্ধটির জন্য তিনি 1921 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যেখানে তিনি প্ল্যাঙ্কের কাজটিকে একটি নতুন স্তরে নিয়ে গিয়েছিলেন। আইনস্টাইনই প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন বা বিকিরণ নিয়ে আরও বেশি ভেবেছিলেন এবং তিনি তখনও নতুন কোয়ান্টাম ধারণাগুলো ব্যবহার করেছিলেন। অনেক চিন্তার পর তিনি দেখিয়েছিলেন অসাধারণ সুন্দর কিছু গণিতের সহায়তায় আসলেই আলো শক্তির ক্ষুদ্র প্যাকেট হিসাবে সঞ্চারিত হয়। এই প্যাকেটগুলো পরস্পর থেকে স্বাধীনভাবেও যদি সঞ্চারিত হয়, কিন্তু একত্রে তারা একটি তরঙ্গ তৈরি করে। এটি একটি বিস্ময়কর দাবি ছিল। 1 শতাব্দী আগে টমাস ইয়াং থেকে পদার্থবিদরা আলোকে বহু পরীক্ষামূলক পরিস্থিতিতে বিশ্লেষণ করেছেন যেন এটি কোনো অবিচ্ছিন্ন তরঙ্গ। অবশ্যই সাধারণত এটি সেভাবেই আচরণ করে। আর এখন কিনা এ তরুণ, এখনও অপরিচিত প্যাটেন্ট অফিসের এক কর্মচারী বলছেন আলো একটি কণাও হতে পারে, একটি ফোটন অথবা আলোর কোয়ান্টাম। 1905 খ্রিস্টাব্দে লেখা আইনস্টাইনের পরের প্রবন্ধটি সমপরিমাণ বৈপ্লবিক। এখানেই তিনি তার স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতার বিশেষ তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। এটি খুবই জটিল একটি তত্ত্ব, কিন্তু এটিকে খুব সাধারণভাবে ব্যাখ্যা করা যেতে পারে যদি আপনি আপনার কল্পনাটিকে ব্যবহার করতে পারেন। ইতিমধ্যে জানা তথ্য উপাত্ত নিয়ে গভীরভাবে ভাবতে ও বিশ্লেষণ করতে আইনস্টাইন বিখ্যাত ছিলেন। কি হতে পারে যদি... কল্পনা করুন, একটি ট্রেন একটি স্টেশন থেকে বের হয়ে যাচ্ছে। ট্রেনের কোনো একটি কামরার মাঝখানে একটি বাল্ব জ্বলছে আর নিভছে। ঠিক একই সাথে সামনে এবং পেছনের দিকে একটি আলোর একটি ঝলকানি পাঠাচ্ছে, যা সে কামরার 2 প্রান্তে থাকা আয়না থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। যদি আপনি ঠিক সে কামরার মাঝখানে দাঁড়িয়ে থাকেন, আপনি দেখবেন যে ঠিক একই সময়ে 2টি আয়না থেকে আলো প্রতিফলিত হয়ে ফিরে আসছে। কিন্তু এমন কেউ যে কিনা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যখন ট্রেনটি তার সামনে দিয়ে চলে যাচ্ছে, সে এই ঝলকগুলো দেখতে পাবে একটার পর একটা, যদিও 2টি ঝলকই আয়নায় একই সাথে প্রতিফলিত হচ্ছে। ট্রেনটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সুতরাং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনি প্রথমে দূরবর্তী প্রান্তের আয়না থেকে আসা ঝলকটি দেখবেন কামরার সামনের দিকে, পেছনে থাকা নিকটবর্তী আয়না থেকে ফেরা ঝলকটি দেখার আগে কামরার পেছনে। সুতরাং যদিও আলোর গতি একই থাকে, যখন এটিকে দেখা হচ্ছে সেটি ভিন্ন, আর সেটি পর্যবেক্ষক নড়ছেন নাকি স্থির অবস্থানে আছেন তার উপর নির্ভর করে, অথবা বলা যায় এর আপেক্ষিক। আইনস্টাইন যুক্তি দিয়েছিলেন, অবশ্যই বেশ কিছু জটিল সমীকরণের সহায়তায়, যুক্তি দিয়েছিলেন যে সময় হচ্ছে বাস্তবতার একটি মৌলিক ডাইমেনশন বা মাত্রা, এবং এরপর থেকে পদার্থবিদরা কেবল স্পেস বা স্থানের পরিচিত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এ 3টি মাত্রা নিয়ে ভাবেননি, সময় মাত্রাটির কথাও ভাবতে শুরু করেছিলেন। আইনস্টাইন প্রদর্শন করেছিলেন আলোর গতি ধ্রুব, সেটি আমাদের দিকে আসুক কিংবা আমাদের থেকে দূরে সরে যাক। শব্দের গতি ভিন্ন, সে কারণেই ট্রেনের আওয়াজ আমরা ভিন্নভাবে শুনতে পাই।
যখন এটি আমাদের থেকে দূরে সরে যায় এবং যখন এটি আমাদের দিকে এগিয়ে আসে। সুতরাং স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে রিলেটিভিটি বা আপেক্ষিকতা আলোর ধ্রুব গতির ওপর প্রযোজ্য নয়, বরং এর পরিবর্তে এর রিলেটিভিটি ঘটছে পর্যবেক্ষকদের মধ্যে এবং সে বাস্তব সত্যটির মধ্যে যে এর মধ্যে সময়কে অন্তর্ভুক্ত করা প্রয়োজন হয়। সময় চূড়ান্ত নয়, আপেক্ষিক। এটি পরিবর্তিত হয় যত দ্রুত আমরা চলতে থাকি, সাথে সে ঘড়িও যা আমাদের জন্য সময় রেকর্ড করে। একটি পুরানো গল্প আছে একজন নভোস্টরকে নিয়ে। তিনি প্রায় আলোর গতির সমান গতিতে ভ্রমণ করেছিলেন এবং পৃথিবীতে ফেরত এসে দেখেন সময় অনেক দূর এগিয়ে গেছে। তিনি যাদের চিনতেন তারা সবাই বৃদ্ধ, নয়তো মারা গেছেন। কিন্তু যে বয়সে তিনি যাত্রা শুরু করেছিলেন তার চেয়ে নিজের বয়স কিন্তু বাড়েনি। কিন্তু তার ঘড়ির গতিও যেহেতু ধীর হয়ে গিয়েছিল, তিনি বুঝতে পারেননি আসলেই কতটা দীর্ঘ সময় তিনি পৃথিবীর বাইরে ছিলেন। এটি একটি চিন্তার পরীক্ষা মাত্র এবং শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনীতেই হতে পারে। যেন এতটুকু যথেষ্ট নয়, আইনস্টাইনের বিখ্যাত সমীকরণ E=mc² একটি নতুন উপায়ে ভর আর শক্তিকে একত্র করেছিল। এখানে c হচ্ছে আলোর গতি। কার্যত তিনি দেখিয়েছিলেন ভর ও শক্তি পদার্থের দুটি দিক। যেহেতু আলোর গতি খুবই বিশাল একটি সংখ্যা এবং যখন সেটি বর্গ করা হয় এটি এমনকি আরও বড় হয়, এর মানে হচ্ছে খুব সামান্য পরিমাণ ভর যদি পুরোপুরিভাবে শক্তিতে রূপান্তরিত করা যায় সেটি হবে বিশাল পরিমাণ শক্তি। এটি 15টি বড় হাইড্রোজেন বোমা যে পরিমাণ শক্তি উৎপাদন করবে তার সমান হবে। তবে এই পরীক্ষাটি করে দেখার দরকার নেই। পরবর্তী কয়েক বছর ধরে আইনস্টাইন তার চিন্তাটিকে আরও সম্প্রসারিত করেছিলেন এবং 1916 খ্রিস্টাব্দে তিনি মহাবিশ্বের আরও সাধারণ একটি কাঠামো বা গঠন সংক্রান্ত কিছু ধারণা প্রস্তাব করেছিলেন। এটি ছিল দ্য জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এটি মাধ্যাকর্ষণ আর ত্বরণের মধ্যে সম্পর্ক এবং মহাশূন্যের গঠন নিয়ে তার ধারণাগুলো উপস্থাপন করেছিল। তিনি দেখিয়েছিলেন মাধ্যাকর্ষণ ও ত্বরণ আসলে সমতুল্য। কল্পনা করুন আপনি একটি লিফটের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং আপনি আপনার হাত থেকে একটি আপেল নিচের দিকে ফেললেন। এটি লিফটের মেঝেতে গিয়ে পড়বে। এখন আপনি ঠিক সে মুহূর্তে আপেলটি হাত থেকে ছেড়ে দিচ্ছেন, যদি ঠিক তখনই যদি কেউ লিফটের মূল দড়িটি কেটে দেয়, আপনিও আপেলের সাথে নিচে পড়তে থাকবেন। আপনার সাপেক্ষে এটি আসলে নড়বে না, কারণ আপনারা দুজনেই নিচে পড়ছেন। যে কোনো সময় আপনি কেবল হাত বাড়ালেই আপেলটিকে ধরতে পারবেন। এটি কখনোই মেঝে অবধি পৌঁছাবে না যতক্ষণ লিফটটির এবং আপনার নিচে পড়া একই সাথে অব্যাহত থাকবে। আর অবশ্যই ঠিক এটাই ঘটে মহাশূন্যে, যেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তি নেই। নভোস্টার এবং তাদের নভোযান মূলত মুক্তভাবেই পতনরত। আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি প্রদর্শন করেছিল স্থানকাল অর্থাৎ স্পেস টাইম আসলে বক্রাকার। বেশ কিছু অমীমাংসিত সমস্যার সমাধানে এটি ভবিষ্যৎবাণী করেছিল, যা ব্যাখ্যা করতে পদার্থবিদদের বেশ সমস্যা হচ্ছিল। এটি প্রস্তাব করেছিল আলো খানিকটা বেঁকে যাবে যখন এটি বিশাল কোনো মহাজাগতিক বস্তুর পাশ দিয়ে অতিক্রম করে। এর কারণ আলোর অর্থাৎ ফোটন দিয়ে যা তৈরি, আলোর ভর আছে এবং বিশালকার কোনো বস্তু ক্ষুদ্রতর ভরের আলোর ওপর মহাকর্ষীয় টান প্রয়োগ করবে। সূর্যগ্রহণের সময় পরিমাপ করে দেখা গিয়েছিল যে এটি আসলেই ঘটছে। আইনস্টাইনের তত্ত্বটি এছাড়া সূর্যের চারপাশে মঙ্গল গ্রহের অদ্ভুত কক্ষপথের বৈশিষ্ট্যটিও ব্যাখ্যা করেছিল, যা নিউটনের জটিল মাধ্যাকর্ষণের সূত্রগুলো করতে পারেনি। আইনস্টাইন খুব ক্ষুদ্র আলোর ক্ষুদ্র ফোটন কণা এবং খুব বিশাল অর্থাৎ মহাবিশ্ব এসব জিনিস নিয়ে কাজ করেছিলেন। তিনি এ সব কিছুকে একত্রে আনার একটি নতুন উপায় প্রস্তাব করেছিলেন। এভাবে তিনি কোয়ান্টাম তত্ত্বেও অবদান রেখেছেন। এছাড়া নিজের আপেক্ষিকতার ধারণাটিও উপস্থাপন করেছিলেন। এই ধারণাগুলো এবং এর পেছনের গণিতগুলো সহায়তা করেছিল ব্যাখ্যা করতে যেভাবে পদার্থবিদরা বড় আর ছোট কোনো কিছু সম্বন্ধে ভাবেন। কিন্তু আইনস্টাইন পদার্থবিজ্ঞানের নতুন কিছুর দিকে অগ্রসর হওয়াকে সমর্থন করেনি। তিনি কখনোই সে বিশ্বাস হারাননি যে মহাবিশ্ব, এর পরমাণু, ইলেকট্রন আর অন্যান্য কণাসহ কারণ আর পরিণতির একটি পদ্ধতির মধ্যে আবদ্ধ।
তিনি বিখ্যাতভাবে বলেছিলেন, ঈশ্বর জুয়া খেলেন না। এর মানে তিনি বোঝাতে চেয়েছিলেন, একটি নিয়মিত পূর্ব ধারণাযোগ্য উপায় সবকিছু সবসময়ই ঘটে। সবাই একমত হননি তার সাথে, এবং অন্য পদার্থবিদরা যারা প্ল্যাঙ্কের কোয়ান্টাম ধারণাগুলো নিয়ে কাজ করেছিলেন, তারা ভিন্ন উপসংহারে পৌঁছেছিলেন। শুরুর দিকে কোয়ান্টাম সংক্রান্ত গবেষণার বাকি কাজগুলোর কেন্দ্রে মূলত ছিল ইলেকট্রন। অধ্যায় 30 কোয়ান্টাম পরমাণু সংক্রান্ত 1913 খ্রিস্টাব্দের নীল বোরের মডেলটি ব্যাখ্যা করেছে। তিনি ইলেকট্রনগুলোকে সুনির্দিষ্ট পরিমাণে শক্তিসহ একটি স্থির কক্ষপথে রেখেছিলেন, যেগুলো একটি কেন্দ্রীয় নিউক্লিয়াসের চারিদিকে প্রদক্ষিণ করছে, এবং গাণিতিকভাবে এই সম্পর্কগুলোকে ব্যাখ্যা করার প্রচেষ্টায় প্রচুর কাজ করা হয়েছিল। সাধারণ গণিত এখানে কাজ করেনি। এই সমস্যাটির সমাধানে পদার্থবিদরা ম্যাট্রিক্স গণিতে শরণাপন্ন হয়েছিলেন। সাধারণ গণিতে 2 গুণ 3 সবসময়ই 3 গুণ 2 এর সমান। ম্যাট্রিক্স গণিতে এটি তেমন নয়, এবং এসব বিশেষ উপকরণের ব্যবহার অস্ট্রীয় পদার্থবিদ এভরিন শ্রোডিঙ্গারকে, যার জন্ম 1887 সালে, মৃত্যু 1961 সালে, 1926 খ্রিস্টাব্দে একটি নতুন সমীকরণ সৃষ্টি করার সুযোগ করে দিয়েছিল। তার ওয়েভ সমীকরণ কোনো পরমাণুর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো কিভাবে আচরণ করে সেটি বর্ণনা করেছিল। এটি ছিল কোয়ান্টাম মেকানিক্সের, অর্থাৎ কোয়ান্টাম বলবিজ্ঞানের সূচনা। খুব বড় জিনিসগুলোর জন্য নিউটন যা করেছিলেন, এটি খুব ক্ষুদ্র জিনিসের জন্য সে কাজটি করেছিল। এই মহাবিশ্বকে নিয়ে যেভাবে আমরা চিন্তা করি, সেটি বদলে দেওয়া বিংশ শতাব্দীর শুরুর দিকের বহু পদার্থবিদের মতো শ্রোডিঙ্গারকেও নাৎসিদের হাত থেকে পালাতে হয়েছিল, এবং যুদ্ধের সময়টি তিনি কাটিয়েছিলেন ডাবলিনে। আর আমরা জানি যে আইনস্টাইন গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। শ্রোডিঙ্গারের ওয়েভ সমীকরণ এ চিত্রে খানিকটা শৃঙ্খলা নিয়ে এসেছিল। তারপর 1927-এ ভার্নার হাইজেনবার্গ, জন্ম 1901 সালে, মৃত্যু 1976 সালে, তার আনসার্টেনটি প্রিন্সিপাল বা অনিশ্চয়তা নীতিটি প্রস্তাব করেছিলেন। এই মূলনীতিটি আংশিকভাবে দর্শন আর আংশিকভাবে পরীক্ষা। হাইজেনবার্গ বলেছিলেন, ইলেকট্রনগুলো নিয়ে পরীক্ষা করার কাজটি বাস্তবিকভাবে এদের বদলে দেয়। এটি আমরা কতটুকু জানতে পারব সেখানে একটি সীমারেখা টেনে দেয়। আমরা একটি ইলেকট্রনের ভরবেগ, মোমেন্টাম, ভর গুণন বেগ, অথবা এর অবস্থান জানতে পারি, কিন্তু উভয় পরিমাপ নয়। একটিকে পরিমাপ করার প্রক্রিয়া অন্যটিকে প্রভাবিত করে। আইনস্টাইন অনেকের মতোই এ ধারণায় বিস্মিত হয়েছিলেন, এবং তিনি হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালটিকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন। তিনি সেটি করতে পারেননি। আইনস্টাইন হার স্বীকার করেছিলেন। এখনও পর্যন্ত এটি অক্ষত আছে। খুব ক্ষুদ্র জিনিসের ব্যাপারে আসলেই আমাদের জানার একটি সীমাবদ্ধতা আছে। পল ডিরাকের কাছেও, পল ডিরাকের জন্ম 1902 সালে, মৃত্যু 1984 সালে, পল ডিরাকের কাছেও ইলেকট্রন গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এ জটিল ইংরেজ ভদ্রলোককে প্রায় আরেকজন আইনস্টাইন ভাবা হয়। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে লেখা তার বইটি এই ক্ষেত্রকে নেতৃত্ব দিয়ে এসেছে 3 দশক ধরে। পরমাণু অথবা অতি পারমাণবিক কণাগুলোর কোয়ান্টাম কর্মকাণ্ডগুলো নিয়ে তার নিজের সমীকরণও অসাধারণ সুন্দর ছিল। সমস্যাটি ছিল, তার সমীকরণটি কাজ করার জন্য একটি অদ্ভুত কণার দরকার ছিল, একটি পজিটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এটি ছিল এমন কিছু বলা যেখানে ম্যাটার এবং অ্যান্টিম্যাটার দুটোই আছে। এই অ্যান্টিম্যাটার ধারণাটা খুব অদ্ভুত, কারণ এই মহাবিশ্বে পদার্থ হচ্ছে কঠিন পদার্থ। কয়েক বছরের মধ্যেই এমন একটি কণার অনুসন্ধানটিও সফল হয়েছিল, এবং পজিট্রন আবিষ্কার হয়েছিল। ইলেকট্রনের এ যমজটির একটি একক ধনাত্মক আধান থাকে। এটি ইলেকট্রনের সাথে যুক্ত হয়ে শক্তির একটি বিস্ফোরণ সৃষ্টি করে, এবং তারপর দুটি কণায় অদৃশ্য হয়ে যায়। ম্যাটার এবং অ্যান্টিম্যাটার পরস্পরকে চোখের পলকে ধ্বংস করতে পারে। পজিট্রন পদার্থবিদদের দেখিয়েছিল যে পরমাণুগুলো প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন ছাড়াও আরও অন্য কিছু দিয়ে তৈরি। আমরা এসব গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে পরে আলোচনা করব, যখন পদার্থবিদরা ক্রমশ আরও বেশি পরিমাণ শক্তি ব্যবহার করে পরমাণু আর কণাগুলোকে পরীক্ষা করেছিলেন। এটি সঠিক শব্দ নয়। যখন উচ্চ শক্তি নিয়ে কাজ করা হয়, তখন কিন্তু পদার্থবিদরা সরাসরি তাদের পরীক্ষায় আসলে কী ঘটছে সেটি দেখতে পারেন না। এর পরিবর্তে তারা যা দেখে থাকেন সেটি হচ্ছে কম্পিউটারের পর্দায়
ছোট দাগের মতো কিছু অথবা চুম্বকত্ব অথবা তাদের পরীক্ষার শুরুতে সৃষ্টি করা পরিস্থিতিতে বিদ্যমান শক্তির পরিমাণে কোনো পরিবর্তন। কিন্তু পারমাণবিক বোমা, পারমাণবিক শক্তি আর কোয়ান্টাম কম্পিউটিংয়ের সম্ভাবনা সবই প্রকৃতির রহস্যময়তা আর শক্তির সাক্ষ্য দিচ্ছে, এমনকি যখন আমরা সেটি দেখতে পারি না। ম্যাক্স প্ল্যাঙ্কের শক্তির প্যাকেট অথবা কোয়ান্টাম আর আলবার্ট আইনস্টাইনের সে অনুধাবন যে শক্তি ও ভর কেবল একই জিনিসের দুটি ভিন্ন দিক, এই আবিষ্কারগুলো মহাবিশ্বকে কিভাবে বোঝা যেতে পারে সেই উপায়টি চিরকালের জন্য বদলে দিয়েছিল। ভর ও শক্তি, ওয়েভ বা তরঙ্গ ও পার্টিকল বা কণা, সময় ও স্পেস অর্থাৎ স্থান ও কাল, প্রকৃতি নিজেকে উন্মোচন করেছিল উভয় এবং এর কোনোটি নয় অথবা এসব হিসাবে, এবং এই সব কিছুই পরমাণুগুলোর গঠন আর মহাবিশ্ব সৃষ্টি ব্যাখ্যা করতে সহায়তা করেছিল। এছাড়া এটি রাতের বেলায় আপনাকে বাড়ি ফিরতেও সহায়তা করেছিল। কৃত্রিম উপগ্রহগুলো পৃথিবীর এত উপরে যে সে স্যাটনাভকে অবশ্যই স্পেশাল রিলেটিভিটিকে অন্তর্ভুক্ত করতে হয়, আর যদি এটি বিবেচনায় না নেওয়া হতো তাহলে আপনারও হারিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল।